হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর পর্যায় সারণী বলে যে অধ্যায় আছে তার ওয়ান-শট রিভিশন। চলো শুরু করা যাক। তো আমি প্রথম থেকে শুরু করছি। দেখো, তোমার বাড়িতে ব্যাগ, বই, পেন্সিল, খাতা, চাবি এইসব যদি সব এলোমেলো অবস্থায় থাকে তাহলে কি তোমার খুঁজতে খুব একটা সুবিধা হবে? নিশ্চয়ই সুবিধা হবে না। বা তোমার মায়ের রান্নাঘরে কোথায় চিনি রাখা হয়, কোথায় ডাল রাখা হয়, কোথায় চাল রাখা হয়, বা কোথায় সবজি রাখা হবে, ঠিক আছে? তো আমরা সেই নির্দিষ্ট একটা জায়গায় রাখি যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়, এবং সেগুলোর একটা নির্দিষ্ট একটা ভিত্তিতে রাখি। যেগুলো সব সময় লাগে সেগুলো কাছাকাছি রাখি, যেগুলো খুব কম লাগে সেগুলো একটু দূরে রাখি। তো এরকম ব্যাপার স্যাপার থাকে। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এলোমেলো যে জিনিসগুলো আছে, এই এলোমেলো জিনিসগুলোকে আমি কি করেছিলাম, এখানে সাজিয়ে, এখানে কি করেছি, এই জিনিসটা থেকে আমি এখান থেকে কনভার্ট করে কি করেছি, সাজানোর চেষ্টা করেছি। এখানে তাহলে আমরা কি করেছি, সাজানোর চেষ্টা করেছি। এবং এই সাজানোর চেষ্টা করার ফলে আমাদের খুঁজতে বা আমাদের এগুলো যখন আমরা বুঝবো বা আমাদের যখন যেটা দরকার হবে খুব সহজেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব। ঠিক একই কারণে মৌলগুলো কি করেছে, এই একই কারণে কিন্তু এই মৌলগুলো তাদের ধর্মের ভিত্তিতে সাজিয়ে পর্যায় সারণী তৈরি করা হয়েছে, যাতে একটি নির্দিষ্ট পর্যায় বা শ্রেণী দেখলেই মৌলটির ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। অর্থাৎ সেই মৌলটি যোজ্যতা কত, সেই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত, তার ভর কেমন হতে পারে, তার জারণ বিজারণ ধর্ম কেমন, তার তড়িৎ-ঋণাত্মকতা কেমন, বেশি না কম, সেই জিনিসগুলো কিন্তু বা সেই ধর্মগুলোর ধারণা আমরা কিন্তু পাই। নেক্সট পেজে আমরা চলে আসছি মেন্ডেলিফের পর্যায় সারণী, সংশোধিত আধুনিক পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো আমি প্রথম মেন্ডেলিফ দিয়ে শুরু করছি। আচ্ছা, মেন্ডেল নয়, মানে আমাদের জীবন বিজ্ঞানে যে মেন্ডেল নয়, জন গ্রেগর জোহান মেন্ডেল, এটা হচ্ছে মেন্ডেলিফ, এবং এটা তোমরা ভালো করে মনে রাখবে। তো মেন্ডেলিফের কথা যখন আমি বলছি তখন ভালো করে বোঝো তোমরা। মেন্ডেলিফ পারমাণবিক গুরুত্বর কথা বলেছিল। কি বলেছিল? পারমাণবিক গুরুত্ব। অর্থাৎ আমি বলছি তোমাদেরকে, পরের পেজে আমি জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেন্ডেলিফ কি বলেছিল? ধরো ক্যালসিয়াম, ধরো এখানে আমি কি নিলাম, ক্যালসিয়াম নিলাম। কি নিচ্ছি? ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ভর কত হয়? 20 ভর না, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কি হয়? 20 হয়। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কি হয়? 20 হয়। তাহলে 20 কি হয় ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক, আর ভর কি হয়? ভর 40 হয়। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে ঠিক আছে, এবং আরও অনেক পরমাণু আছে যাদের ক্ষেত্রেও জিনিসগুলো কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সমস্যাটা কোথায় হয়, যে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের হওয়া, মানে সোডিয়ামের যদি আমি কথা বলি, তাহলে সোডিয়াম কিন্তু সোডিয়ামের ব্যাপারটা আমি বলছি। সোডিয়াম তো সোডিয়ামের আমরা জানি যে সোডিয়াম কত হয়, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। আর এখানে যদি ভর যদি ডবল ধরা হয় তাহলে হওয়ার কথা কত, মানে হওয়া উচিত ছিল, সোডিয়ামের ভর হওয়া উচিত ছিল 22, কিন্তু সোডিয়ামের ভর 22 হয় না, হয় কত? 23। তাহলে এই যে আমরা যদি পরমাণুর এই যে ক্রমাঙ্ক, যদি ক্রমাঙ্ক অনুসারে ছাড়াই 1 2 3 4 করে, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। কিন্তু আমরা এই ভর হিসেবে সাজাচ্ছি, তখন একটি কিন্তু আমাদের ভুল বা আমাদের ত্রুটি আসছে। সেই জিনিসটা থেকেই কিন্তু আধুনিক পর্যায় সারণীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিন্তু ভুল ছিল। আমরা আগের পেজে চলে যাই। মেন্ডেলিফের পর্যায় সারণী তিনি কিসের ভিত্তিতে পর্যায় সারণী করেছিলেন, বা মানে আমাদের মৌলগুলিকে তিনি কিসের ভিত্তিতে সাজিয়েছিলেন? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। এটা কিন্তু সবসময় মনে রাখবে, কিসের ভিত্তিতে? মেন্ডেলিফ কিন্তু পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে কিন্তু সাজিয়েছিল, পারমাণবিক গুরুত্ব। এবং তার কটা পর্যায় ছিল? 7টি পর্যায় ছিল এবং 8টি শ্রেণী ছিল। ঠিক আছে,
7টি পর্যায় এবং 8টি শ্রেণী। কি ছিল? 7টি পর্যায়, এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং 8টি শ্রেণী ছিল। পর্যায় কি শ্রেণী কি আমি আসছি আস্তে আস্তে। আচ্ছা, এরপরে মোজলে নামক এক বিজ্ঞানী ছিল, তিনি একটা কি দিয়েছিলেন? সূত্র দিয়েছিলেন। তিনি মোজলে বিজ্ঞানী, তিনি বলেন যে মোজলে যেটা করেছিলেন তিনি, আমি সেটা দেখাচ্ছি আরেকবার করে তোমাদেরকে। তো মোজলে এখানে আমি করে দেখাচ্ছি মোজলে কি করতে চেয়েছিল। মোজলে মোজলে করেছিল যে পারমাণবিক ক্রমাঙ্কের সাথে আমি পর্যায় সারণীর বা তাদের ধর্মের যে বৈশিষ্ট্য সেটা তিনি একটা গ্রাফ করার চেষ্টা করেছিলেন। তো তখন তিনি গ্রাফগুলো দেখলেন যে গ্রাফটা ওভারঅল সোজাসুজি যাচ্ছে, কিন্তু যদি গ্রাফটা ওই মানে ধর্মের সাথে যদি অন্য মানে করা হয়েছিল, তখন কিন্তু গ্রাফটা এরকম আঁকা বাঁকা হচ্ছিল। কার সাথে? এটা ভর, আর এটা কিন্তু পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যার সাথে যে আমাদের যে লেখচিত্রটা করা হয়েছে সেটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কিন্তু ভরের সাথে যখন করা হচ্ছে তখন কিন্তু আমাদের কিছু ত্রুটি দেখা যাচ্ছে, বা সেই গ্রাফটা কিন্তু সরলরৈখিক হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে পারমাণবিক ক্রমাঙ্কের সাহায্য নিয়ে যদি আমরা পর্যায় সারণী সাজাই তাহলে সেখানে কিন্তু ত্রুটি কম থাকবে, এবং আমরা যদি পারমাণবিক ভরের সাহায্য নিয়ে পর্যায় সারণীকে সাজাই বা মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দিই তখন কিন্তু আমাদের কিছু ত্রুটি দেখা যাবে, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে সাজালে সেই ত্রুটিটা কিন্তু দেখা যাবে না। আধুনিক পর্যায় সারণীতে কি হয়েছিল? কিসের ভিত্তিতে করা হয়েছিল? আধুনিক পর্যায় সারণীতে কিসের ভিত্তিতে করা হয়েছিল? ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। কিসের ভিত্তি ছিল? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে করা হয়েছিল। পর্যায় কয়টি ছিল? 7টি পর্যায় ছিল, এবং শূন্য শ্রেণী যুক্ত ছিল, যেখানে আমরা নোবেল গ্যাস রেখেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সারণী। অনেক ঘাত প্রতিঘাত করার পরে আচ্ছা, আধুনিক পর্যায় সারণীও কিন্তু ভিত্তি কি ছিল? পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো, তাহলে তোমাদের লিখতে হবে যে মৌলদের পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছিল। পরীক্ষায় কোশ্চেনটা আসে। পর্যায় কিন্তু সেই 7টাই আছে, আর আমরা কিন্তু শ্রেণীগুলোকে ভাগ করে নিয়েছি। গ্রুপ এ শ্রেণী বা শ্রেণীর এগুলো কি করেছি? আমরা ভাগ করে নিয়েছি। এবার শোনো, পর্যায় সারণী ক্রমবিকাশ মূলত পারমাণবিক গুরুত্ব থেকে পারমাণবিক সংখ্যায় প্রোটন সংখ্যা স্থানান্তরের গল্প। অর্থাৎ প্রথমে আমরা কিসের গল্প করতাম? প্রথমে আমরা এর গল্প করতাম যে পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানোর চেষ্টা করতাম। কি দিয়ে? এই পারমাণবিক গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সাজানোর চেষ্টা করতাম, কিন্তু আমরা একটা সময় দেখা পাচ্ছি যে এখানে কিন্তু ভুল আছে, তখন আমরা পারমাণবিক সংখ্যায় চলে গেলাম। তখন কি করলাম? পারমাণবিক সংখ্যায় চলে গেলাম। আর যখনই আমরা পারমাণবিক সংখ্যায় চলে গেলাম তখন কিন্তু আমাদের যে পর্যায় সারণীটা সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হলো, একদম সঠিক হলো। এবং পরবর্তীকালে মেন্ডেল কিছু ফাঁকা জায়গা রেখেছিল, সেই ফাঁকা জায়গাতেও কিন্তু এখন নতুন আবিষ্কৃত মৌলগুলো কিন্তু স্থান পাচ্ছে ওখানে। নেক্সট আমি তোমাদের মানে জাস্ট এই পর্যায় সারণীটা একটু ওভারভিউ করে নাও, যে এটা হচ্ছে পর্যায়। ঠিক আছে, 7টা পর্যায় দেখো, এবং এখানে ওই ওপরে গ্রুপগুলো আছে, সেগুলো এখানে দেওয়া নেই, পরে আমরা আসছি। নেক্সট পেজে আমরা চলে যাই, ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, হাইড্রোজেনের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যটা আমি একটু পরে আসছি। আগে আমি পর্যায় সারণীটা যা জিনিস আছে সেগুলো আমি দেখি। তাহলে গ্রুপ 1-এ কারা আছে? গ্রুপ 1-এ আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম। কি আছে? লিথিয়াম, সোডিয়াম। গ্রুপ 1-এ কি আছে? গ্রুপ 1-এ আছে, গ্রুপ 1-কে আমরা কি বলি? গ্রুপ 1-কে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। গ্রুপ 1-কে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। গ্রুপ 1-কে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। পরীক্ষায় এমনও কোশ্চেন যায় যে ক্ষার ধাতুর একটি উদাহরণ দাও। কি দেবে? ক্ষার ধাতুর একটি উদাহরণ দাও। তো ক্ষার ধাতু এখানে কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম,
সিজিয়াম ও ফ্রান্সিয়াম। তো এই কটা ক্ষার ধাতু জলের সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে এবং শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। লিথিয়ামের কথা যদি আমি বলি, ধর আমি লিথিয়ামের কথা যদি আমি এখানে বোঝানোর চেষ্টা করি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমি আস্তে আস্তে বলছি। তো লিথিয়ামের গল্পটা এরকম, লিথিয়াম কত হয়, 3 পরমাণু হয়। তাহলে আমাদের যে ভাগ করি আমরা যে 2 2 8 8 18 18 32, তাহলে 2 যখন আমি সাজাবো, আমি নেক্সট পেজে এটা বোঝানোর জন্য আমাকে চলে যেতে হবে, নেক্সট পেজে আমি চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে না যে এটা 1 নম্বর কেন বলা হয়েছে। তো কে এল এম এন এরকম যে জিনিসগুলো আমাদের আছে, কক্ষ আছে, কে এল এম এন, জাস্ট আমি এই কটা করছি। তো আমি যদি এক্সাম্পল হিসেবে লিথিয়ামের কথা বলি, আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে লিথিয়ামকে নিই, লিথিয়াম, তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 হয়। তাহলে 3 যদি হয় তাহলে কে কক্ষে কটা বসবে, কে কক্ষে 2টো বসবে, এবং এল কক্ষে কটা বসবে, 1টা বসবে। তাহলে এখানে আমি কি দেখা পাচ্ছি যে এই এল কক্ষে কিন্তু একটা পরমাণু আছে। এল কক্ষে কটা পরমাণু আছে, একটা পরমাণু আছে। এল কক্ষে কটা পরমাণু আছে, একটা পরমাণু আছে। এই জিনিসটা আমি বুঝতে পারলাম। তাহলে লিথিয়াম, সোডিয়ামের গল্পটা আমি একটু করে নিই। এখানে সোডিয়ামের গল্পটা একটুখানি দেখতে হবে। সোডিয়াম কত হয়, সোডিয়াম হয় 11। 11তে কে থাকে, সোডিয়াম। তো সোডিয়ামের গল্প কি আছে, সোডিয়ামেরও কিন্তু 2টো এখানে বসে যাবে, তারপরে কি বাকি থাকবে, এখানে 8টা বসবে, আর এখানে যেহেতু আর একটা পড়ে আছে, টোটাল 11টা হয়ে গেল। আমরা যে নিয়মটা জানি সেটা আমরা 9-এ পড়েছিলাম, যে 2 8 8 আর 18 এরকম ভাবে। তো আমাদের ওভারঅল এই কলটা জানলেই 10-এর জন্য হয়ে যায়, ক্লাস 10-এর জন্য, যে 2 8 8 18 18 32। তো এখানেও তোমরা যদি লক্ষ্য করো, এখানেও কিন্তু একটা আছে। তাহলে কি, ক্ষার ধাতুগুলোর শেষ কক্ষে কটা করে ইলেকট্রন থাকে, একটি করে ইলেকট্রন থাকে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম একই গল্পই দেখাবে, সব কিন্তু একই গল্পই দেখাবে। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবার শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন থাকে। আর ফ্রান্সিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, এটা কিন্তু মনে রাখতে হবে। কি আছে, যে ফ্রান্সিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। ওই সেই চ্যাপ্টার ছিল পরমাণু নিউক্লিয়াস, সেখানে তেজস্ক্রিয়তা সম্বন্ধে আমরা পড়েছিলাম। আচ্ছা, এবারে যদি আমি চলি ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যালকালাইন আর্থ মেটালস, এটার ট্রিক্স আছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়েতে বাটিতে রাখ। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, এই জিনিসগুলো আছে, বাটিতে রাখ। তাহলে কি হচ্ছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তা এদের কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে, 2টো করে। সেই 2টো করে কিভাবে থাকছে সেটা তো আমি দেখাবো। এবং এই অক্সাইডগুলো পৃথিবীর উপরিতলের মাটিতে পাওয়া যায়, জলের সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। তাহলে এরাও কিন্তু ক্ষারীয় মৌল, ঠিক আছে, এটা ক্ষারীয় ধাতু। লিথিয়াম, সোডিয়াম ক্ষার ধাতু, এটা ক্ষারীয় মৌল। এদের যে 2টো করে থাকে সেই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে, এবং বুঝতে গেলে আমরা নেক্সট পেজে বোঝার জন্য চলে আসছি। তাহলে এখান থেকে আমি বুঝি এখানে অনেকটা জায়গা আছে। তাহলে লিথিয়াম এখানে যেহেতু একটা, তাহলে আমি কি নেব, আমি সেকেন্ড গ্রুপটায় আমাদের কি ছিল, সেকেন্ড গ্রুপটায় আমাদের কি ছিল দেখে নাও। সেকেন্ড গ্রুপটায় কি ছিল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো আমি ক্যালসিয়ামের কথা বলছি, ক্যালসিয়ামটা তোমরা সবাই চেনো মোটামুটি। ক্যালসিয়াম দিয়ে কথাটা আমি বলছি, ক্যালসিয়ামের কি হয়, ক্যালসিয়াম Ca কত হয়, ক্যালসিয়ামের কত হয়, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় 20। তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 2, আর এখানে বসবে 8, এখানে তাহলে 10 হয়ে গেল, 10, আর এখানে বসবে 8, আর এই এন কক্ষে গিয়ে বসবে 2। তাহলে আমরা দেখা পাচ্ছি যে এই যে কক্ষটা লাস্ট কক্ষপথে কটা আছে, 2। এই জন্য কিন্তু ক্যালসিয়াম কিন্তু 2+ তৈরি করে। ক্যালসিয়াম কি তৈরি করে, 2+ তৈরি করে। বেরিলিয়াম, এই জন্য কিন্তু বেরিলিয়াম 2+, তারপরে
ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, তারপরেই ধরো আরও আছে ম্যাগনেসিয়াম 2+। তো এরা 2+ কেন গঠন করে? কারণ এটা তাদের লাস্ট যে কক্ষপথ সেখানে তাদের দুটো ইলেকট্রন থাকে এবং সেই দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়াটা অধিকতর সহজ। 6টা ইলেকট্রন টানার থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া অধিকতর সহজ এবং তারা সুস্থিত হতে পারবে, এই জন্য তারা বেরিলিয়াম 2+ গঠন করে, ক্যালসিয়াম 2+ গঠন করে, ম্যাগনেসিয়াম 2+ গঠন করে, স্ট্রনসিয়াম 2+ গঠন করে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। তাহলে নেক্সট কি আসছে আমাদের? সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্টস। এই এই যে জিনিসটা, এই টার্মটা তোমরা মনে রাখবে যে সন্ধিগত মৌল, এবং এই কোশ্চেনটা কিন্তু আসে যে সন্ধিগত মৌল কত গ্রুপ থেকে কত গ্রুপ বিলং করে। আধুনিক পর্যায় সারণীতে যেহেতু 1 থেকে 18টা গ্রুপ আছে, সেই ভিত্তিতে 3 থেকে 12 নম্বর গ্রুপে কিন্তু এদের অবস্থান আছে এবং এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, যেরকম লোহা, কপার, এগুলো কিন্তু ফেরিক এবং ফেরাস। ঠিক আছে, Fe2+ কে আমরা কি বলি? Fe2+ কে আমরা বলি ফেরাস, Fe3+ কে কি বলি? ফেরিক অক্সাইড বা ফেরিক আয়ন। এবারে Cu কে Q+, Cu2+ এবং Cu1+। এবার আমি কথা বলছি সন্ধিগত মৌলের শেষে, সন্ধিগত মৌলের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু একাধিক যোজ্যতা প্রদান করে বা একাধিক যোজ্যতা দেখায়, একাধিক যোজ্যতা দেখায় এবং একাধিক যোজ্যতা দেখায় বলে এদের সন্ধিগত মৌল বলে। এবং রঙিন জটিল যৌগ গঠন করে যেখানে সন্ধিগত মৌল যেমন Fe কেন্দ্র থাকে। তাহলে এরা কি? জটিল যৌগ। ঠিক আছে, জটিল যৌগ, এরও নামকরণ করা যায়, সেগুলো কিন্তু তোমাদের এখন নেই, সেগুলো ওই 11-12 কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে যে এদের নামকরণ আছে, এদের IUPAC নামকরণও করতে হয়। CN একটা লিগ্যান্ড, ঠিক আছে, CN একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এইসব জিনিসগুলো থাকে। রঙিন জটিল যৌগ গঠন করে, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এবং এক্সাম্পল হিসাবে তুমি এই এফির গল্পগুলো জুড়ে দিয়ে আসতে পারো, এফির যে ব্যাপারগুলো সেইগুলো জুড়ে দিয়ে আসতে পারো। এবং ক্যালসিয়ামের যে কিউপ্রাস ও কিউপ্রিক, তাহলে 2+ হলে কিউপ্রিক, আর 2+ হলে কি হবে? কিউপ্রিক, আর 1+ হলে কিন্তু কিউপ্রাস। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা গ্রুপ 13 অর্থাৎ 3 নম্বর গ্রুপ, একে 3 নম্বর গ্রুপে বলতে পারো। এবং গ্রুপ 13 যেহেতু দীর্ঘ পর্যায় সারণীতে আমরা কি হিসাবে ধরবো? একে গ্রুপ 13 হিসাবে ধরবো। এবং এরা কি পরিবার? বোরন পরিবার। পরীক্ষায় কোশ্চেন দেবে এমন যে বোরন পরিবারের সদস্যগুলো তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজাও, পরমাণু ব্যাসার্ধ হিসেবে সাজাও, এরকম কোশ্চেন থাকে। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইলিয়াম, থ্যালিয়াম। ঠিক আছে, বোরাল গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, এরকমভাবে মুখস্থ করার অনেক ট্রিক্স আছে, তোমরা কিন্তু চেষ্টা করবে মুখস্থ করার, যেহেতু এই কোশ্চেনগুলো আসে এবং চেষ্টাটা করা আমার মনে হয় খুবই দরকার। কারণ অনেকে কি করে চলে যায়? মুখস্থ করে চলে যায়, ক্রম মুখস্থ করে, কিন্তু ওরকমভাবে তো হয় না। তুমি শুধু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তুমি শুধু হ্যালোজেন মৌলেরগুলো তো মুখস্থ করে চলে যেতে পারো না, যেহেতু ওগুলো বারবার আসে। তোমাকে প্রত্যেকটা গ্রুপের তাদের পরমাণুর নামগুলো মনে রাখতে হবে। যেরকম কার্বন গ্রুপে কারা আছে? দেখো কার্বন গ্রুপে কারা আছে? ক্যালসিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, SN, PB, ঠিক আছে, টিন, লেড, এইসব জিনিসগুলো আছে। কহে, শিবাজি, সোনে, পার্বতী, ঠিক আছে, কহে, শিবাজি, সোনে, পার্বতী। এই অনেক বিষয় আছে যেগুলো কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো এই ট্রিক্সের সাহায্যে, এবং এই ট্রিক্সগুলো মনে রাখার চেষ্টা করবে। এবং নিক্টোজেন, পরীক্ষায় এমন কোশ্চেন যায় যে নিক্টোজেন পরিবারের উদাহরণ দাও। আর এই যে গ্রুপগুলো করা হয়েছে এদের কিন্তু যোজ্যতার ভিত্তিতে ভালো করে লক্ষ্য করো। যখন 1 নম্বর গ্রুপে যারা ছিল তাদের যোজ্যতা কি ছিল? তাদের যোজ্যতা আমরা কাকে বলি? যে তাদের সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে সেটাকে আমরা যোজ্যতা বলি আপাতত। তাহলে এদের কিন্তু 3টে করে থাকে। এই যে বেরিলি এর যে 3টে করে থাকে সেটা আমি কি করে বুঝবো? আমি একবার করে দেখাচ্ছি। আমি আগে বোরন, কার্বন, তারপরে নাইট্রোজেন এবং চালকোজেন অক্সিজেন, এইগুলো আছে। শ্বাসরোধক হিসাবে এই গ্রুপকে ব্যবহার করা হয়, শ্বাসরোধক হিসাবে একটুখানি দেখে রাখবে। এবং আকরিক উৎপাদন ZNO এবং ZNS, আরও আছে অনেক কিছু। তো সেইগুলো আমি এই 13, 14, 15 এবং 16 1 আর 2 তো আমরা পড়েছি, 11, 12 তো এইভাবে বলা হয় না। তো 13, 14, 15, 16 অর 3, 4, 5, 6। তো আমি এখান থেকে কিন্তু
যে কেন এদের যোজ্যতাই বা কেন এরা এই গ্রুপেই আছে সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজে চলে যাই এবং ব্ল্যাঙ্ক পেজে গিয়ে আমরা করতে থাকি। তাহলে আমরা কি তাহলে আমাদের 3 নম্বরে কি আছে? 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বোরন। কি আছে? বোরন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন অবস্থান কি? আচ্ছা, বোরন কোথায় অবস্থান করে? বোরন কোথায় অবস্থান করে? বোরন অবস্থান করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তাহলে 5-এ অবস্থান করছে, 5-এ অবস্থান করছে। তাহলে এর যদি কে কক্ষেতে কে কক্ষেতে যদি এর দুটো চলে যায়, এল কক্ষে কটা থাকবে? 3টে থাকবে। তাহলে এর তো 3 যোজ্যতা হওয়াটাই স্বাভাবিক নাকি? এর তো 3 যোজ্যতা হওয়াটাই স্বাভাবিক। তো বেরিলিয়াম মানে আমরা 3 নম্বর গ্রুপের কথা বললাম, বোরন পরিবার। তারপর হচ্ছে কার্বন পরিবারে আমরা চলে আসি। কার্বনের কত থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। মানে এরা থাকে 6 নম্বর গ্রুপে। 6 নম্বর। তাহলে এদের যোজ্যতা কি 6? একদমই না, একদমই না। 6 নম্বর গ্রুপে কার্বন থাকে না, কার্বন থাকে 4 নম্বর গ্রুপে এবং এদের পরমাণু ক্রমাঙ্ক 6, কিন্তু এদের যোজ্যতা কি 6? হবে না, এদের যোজ্যতা হবে 4। তাহলে কার্বনের যোজ্যতা আমরা দেখতে গেলে কে কক্ষে 2টো পড়বে, তারপরে এল কক্ষে গিয়ে 4টে। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা আছে? 4টে, এবং এদের যোজ্যতা কত হবে? 4। এই জন্য কিন্তু কার্বন চতুস্থলকীয় হয়। এই যে কার্বন 4টে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করে, এই জন্যই কিন্তু, কারণ কার্বন কিন্তু চতুস্থলক গঠন করতে পারে। কার্বন কি করতে পারে? কার্বন কিন্তু এই চতুস্থলক কিন্তু গঠন করে। এই 4টে হাইড্রোজেনের সাথে জুড়বে। এটা এই 4টে যে কার্বনের 4টে হাতের সাথে 4টে হাত জুড়ে আছে, এটাকে আমরা কি বলি? মিথেন। কি বলি? মিথেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি, তো কার্বন হলো, আচ্ছা 3 নম্বর পারে 13 নম্বর গ্রুপ এবং 4 নম্বর অর্থাৎ 14 নম্বর গ্রুপ আমরা পড়লাম। 5 এবং 6 বা 15 এবং 16 সেটা একটু পড়ে নিই। তাহলে আমাকে কোথায় চলে যেতে হবে? নাইট্রোজেন গ্রুপ। তাহলে নাইট্রোজেন আমি আগে লিখে নিই। নাইট্রোজেন, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কেন এদের এই গ্রুপে রাখা হয়েছে। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 7। তাহলে 7 যদি হয় তাহলে কে কক্ষে কটা থাকবে? 2টো। এল কক্ষে কটা থাকবে? 5টা। তাহলে এদের সর্ববহিস্থ কক্ষে কটা? 5। তাহলে এদের যোজ্যতা 5 এবং এরা এই জন্যই কিন্তু মানে 5 নম্বর যোজ্যতা, এবং এরা অনেক রকম যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কেন এগুলো। যেরকম তাহলে নাইট্রোজেন, ফসফরাস, তো ফসফরাস P5 গঠন করে, P3 গঠন করে, এইগুলো ব্যাপারগুলো আছে। তো P5 গঠন করতে পারে। আচ্ছা, নাইট্রোজেন গেল, এবারে হচ্ছে আমাদের অক্সিজেনের গল্পটা একটুখানি দেখতে হবে। অক্সিজেন যদি আমি চলে আসি, তাহলে আমাকে অক্সিজেন কত হয়? অক্সিজেনের কত হয়? 8 হয়। 8 যদি হয় তাহলে কে কক্ষে কটা বসবে? 2টো, আর এই কক্ষে কটা বসবে? 6। তো অক্সিজেন কিন্তু কত পরমাণু হয়, মানে এদের যোজ্যতা কত হয়? এদের যোজ্যতা কিন্তু 6 হয়। এদের যোজ্যতা কত হয়? 6 হয়। তো এইভাবে কিন্তু আমাদের গ্রুপ থেকে আমরা কিন্তু যোজ্যতা সম্পর্কে ধারণা পেতে পারি। আচ্ছা, হ্যালোজেনে চলে আসি আমরা। হ্যালোজেন এবং নিষ্ক্রিয় মৌল, সবচেয়ে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো গ্রুপ থাকে সেটা কিন্তু হ্যালোজেন গ্রুপ। কেন সেটাও বলে দিচ্ছি, কেন ইম্পর্টেন্ট সেটাও বলছি। হ্যালোজেনকে আগে দাগিয়ে নিই ভালো করে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যালোজেন এমন একটা গ্রুপ যে গ্রুপে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনেরই মৌল আমরা দেখতে পাই, এবং এই কোশ্চেনটা কিন্তু 2026-এ এসেছিল। কি এসেছিল? 2026-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। 2026-এ এই কোশ্চেনটা এসেছিল যে কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনই আমরা কিন্তু এখানে দেখা পাই। কঠিন দেখা পাই, তরল দেখা পাই এবং গ্যাসীয় দেখা পাই। এই 3 ধরনেরই মৌল বা পদার্থের 3 রকম অবস্থা কোন গ্রুপে দেখা পাই সেটা হচ্ছে হ্যালোজেন, এবং হ্যালোজেন থেকে প্রচুর কোশ্চেন আসে। ফ্লোরিনের সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এই কোশ্চেনটাও আসে। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল
ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, কত থাকে তড়িৎ ঋণাত্মকতা 4। তাহলে এই কোশ্চেনটাও আসে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যে এই তো দেওয়া আছে সুপার হ্যালোজেন, ফ্লোরিনকে বলা হয় কি বলা হয় সুপার হ্যালোজেন। এই জন্যই কিন্তু ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলা হয়, এমনি এমনি বলা হয় না, মানে ইচ্ছা হলেই বলে দিলাম, তার তো কারণ আছে। তাহলে সুপার হ্যালোজেন কেন বলা হবে, এই কারণের জন্য কিন্তু সুপার হ্যালোজেন বলা হয়। এবং এটি তেজস্ক্রিয় মৌল। দেখো এই গ্রুপটাই সব রকম তুমি পাচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে সেতু মৌলদের বা ব্রিজ এলিমেন্ট। তাহলে পূর্ববর্তী হ্যালোজেন ও পরবর্তী ক্ষার ধাতুর মধ্যে সংযোগ স্থাপন করে কে, এই সেতু মৌল। এবং আরএন তেজস্ক্রিয় তোমরা জানো। তাহলে 17 আর গ্রুপ 1 এদের মধ্যে কে বন্ধন করে, সেতু মৌল। তার মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো কিন্তু নিষ্ক্রিয় মৌল। এই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটাও আসতে পারে যে নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও। আচ্ছা, ফ্লোরিনের যে বলছি যে আমরা 17 নম্বর অর্থাৎ 7 তার যোজ্যতা, তাহলে আমাকে একটা প্রমাণ করে দেখাতে হবে তো না, মুখে বলে দিলে তো হবে না সেই জিনিসটা। তাহলে আমি সেই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে ফ্লোরিনের কেন হয়। আমি নিয়ে নিচ্ছি কি ফ্লোরিন, কি নিয়ে নিচ্ছি ফ্লোরিন নিয়ে নিচ্ছি। কোথায় গেল ফ্লোরিন, তাহলে আমি এখানে ফ্লোরিন নিয়ে নিচ্ছি ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কত হয়, ফ্লোরিনের কত হয়, ফ্লোরিন 9 হয়। তা 9 যদি ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হয় তাহলে কে কক্ষে কয়টা বসবে 2টো, আর এল কক্ষে কয়টা বসবে 7টা। তাহলে সর্ববহিস্থ কক্ষে কয়টা আছে 7টা। এবারে আমাকে বলো একটা পরমাণু 7টা ছেড়ে দেওয়া সুবিধা না একটা নেওয়া সুবিধা। ওই জন্য কোনোদিন ফ্লোরিনকে প্লাস হতে দেখেছো, ফ্লোরিন কোনোদিন প্লাস হয়, এফ প্লাস কোনোদিন দেখেছো না, এফ মাইনাস হবে, এফ মাইনাস হয়। এই জন্য কারণ কি করে, একটা গ্রহণ করা সহজ, এবং গ্রহণ করা ইলেকট্রন গ্রহণ করলে আমরা জানি নেগেটিভ সাইন, এবং ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ। ওই ক্যালসিয়াম ছেড়ে দেয় সিএ প্লাস, ফ্লোরিন নেয় এফ মাইনাস, ঠিক আছে। তো NaCl লবণ, খাদ্য লবণের কথা বলছি আমি, NaCl এখানে অনেক গল্পই ক্লিয়ার হয়ে যাবে, Na প্লাস এবং Cl মাইনাস। তো Na কি ছিল, Na ছিল ক্ষার ধাতু যার একটা প্লাস, যার একটা ছাড়াটা সুবিধা, এবং ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কটা আছে, ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা আছে, তাহলে ওর 7টা আছে। এবার যদি ও 7টা ছেড়ে দিতে চায় সেটা বেশি শক্তি লাগবে, কিন্তু যদি ও একটা নিতে চায়, ও যদি এই NaCl থেকে এই জিনিসটা, এই প্লাসটা যদি একটা, যেটা Na হচ্ছে আমাদের ছেড়ে দিচ্ছে, সেটা যদি আমাদের Cl যদি নিতে চায় তাহলে তার সুবিধা হবে, তখনই কিন্তু গঠন হয় NaCl, তখন গঠন হয় কি NaCl। এবার আমরা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবরের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। তো শ্রেণী একটা গ্রুপ আর একটা পর্যায়। তো পর্যায় বরাবর শ্রেণী বরাবর কি কি জিনিস আছে দেখতে হবে। একই বেঞ্চে নতুন ছাত্র, মানে আমরা কিছু কনসেপ্ট তুলে এনেছি এবং সেটা সহজ করে বোঝানোর জন্য এই জিনিসগুলো লেখা হয়েছে। ইলেকট্রন একই কক্ষপথে যুক্ত হয়, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে, আকর্ষণ বাড়ে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমে। তাহলে প্রোটন সংখ্যা বাড়ছে মানেই যে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে এমন কিন্তু ব্যাপার নয়, তাদের আকর্ষণ বেড়ে যাচ্ছে। তো যত আকর্ষিত হবে তত তারা কাছাকাছি চলে আসবে, তো তত কিন্তু তাদের ব্যাসার্ধ কমে যাবে। এবং নতুন কক্ষপথে যুক্ত হয়, মাঝের ইলেকট্রনগুলি আড়াল হয়ে যায়, নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বেড়ে যায়। তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু লক্ষ্য করবে, এই জায়গাটা লক্ষ্য রাখলে তোমরা কিন্তু মেন যে ফান্ডাটা সেটা কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে বোঝার কিছু নেই, আমি নেক্সট স্লাইডে চলে আসছি এবং তারপরে যেটা আছে সেটা আমি বলছি। আয়োনাইজেশন শক্তি আর কিছু নয়, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বের করে আনার প্রয়োজনীয় শক্তি। তাহলে আয়োনাইজেশন ইলেকট্রন কার বেশি হবে, ভালো করে একদম ভেবে দেখো, ভালো করে ভাবো কার বেশি হতে পারে, আয়োনাইজেশন শক্তি কার বেশি হবে, আমাকে তুমি বলো কার বেশি হবে। এখানে আছে ফ্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কটা আছে, সর্ববহিস্থ কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছিল, যে আগে যে স্লাইডটায় সেটা কি বলা হয়েছিল সেটা দেখো ভালো করে। বলেছে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনটিকে বের করে আনতে প্রয়োজনীয় শক্তি, তাহলে কার ক্ষেত্রে বেশি লাগবে আর কার ক্ষেত্রে কম লাগবে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে এবং আয়োজন শক্তি বাড়ে।
বাম দিক থেকে ডান দিকে কি হয়, আয়নাইজেশন শক্তি বাড়তে থাকে এবং ব্যাসার্ধ বড় হলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কম হয়, ইলেকট্রন সরাতে কম শক্তি লাগে, আয়নাইজেশন শক্তি কিন্তু কমে উপর থেকে নিচে। তোমরা কিন্তু এই স্লাইডটুকুই পড়ে যাবে এবং এখান থেকেই সব কমন পেয়ে যাবে। তো আমি বোঝানোর চেষ্টা করছি। এই স্লাইডে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে ফ্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? ফ্লোরিনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে 7টা। কটা আছে? 7টা। তাহলে আমাকে 7টাকে বের করতে তো বেশি কষ্ট হবে না, স্বাভাবিক ব্যাপার। তো তাহলে ফ্লোরিনের তড়িৎ কথা বলছি, আয়নীয়ন ভবন শক্তি, তাহলে সেটা কি হবে? সবচেয়ে বেশি হবে। সবচেয়ে কি হবে? সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি হবে। এবং এবার তোমরা কিন্তু ক্রমটা দেখো, তাহলে আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে, আস্তে আস্তে এবার বুঝতে পারবে। দেখো এবার ভালো করে দেখো, এখানে কিছু ব্যতিক্রম আছে যেটা তোমাদের পরীক্ষায় দেয় না, এটা নিট বা এইচএসে দেয়। তো মনে রাখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাহলে কি হবে? লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন। তাহলে কি নাইট্রোজেন, এই দেখো ফ্লোরিন সব থেকে বড়, দেখো ফ্লোরিন কিন্তু সব থেকে, কারণ ওদের 7টা আছে। তো এখানে ফ্লোরিন, ক্লোরিন এগুলো সবার 7টা করে থাকে এবং দেখো আস্তে 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 কমছে, আস্তে 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 কি হচ্ছে? কমছে। কিন্তু অক্সিজেনের থেকে এখানে নাইট্রোজেনের বেশি দেখানো হচ্ছে। সেটা এই ব্যতিক্রমটা কিন্তু মনে রাখতে হবে। এবং আয়নাইজেশন শক্তি মানে কি, সেটা কিন্তু যে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করে আনতে যতটা শক্তি, এবার যার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি, কথা বলছি আমি, ধরো বলছি আমি সোডিয়ামের, লিথিয়াম বলি তাহলে আরো সহজ করে বুঝতে পারবে। লিথিয়ামের যদি আমি ব্যাপারটা বলি, যে লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 1। কটা হবে? একটা হবে। আর আমি যদি লিথিয়াম ধরি, এবার আমি ধরলাম বেরিলিয়াম, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাহলে এর দুটো। তাহলে তুমি বুঝতে পারছো যে অটোমেটিকলি কি হবে? বেরিলিয়ামের কিন্তু এই আয়নাইজেশন শক্তি কিন্তু বেশি হবে। আবার যদি তুমি একেবারে সেই ফ্লোরিনে চলে যাও, তাহলে ফ্লোরিনের সর্ববহিস্থ কটা থাকে? ফ্লোরিনের সর্ববহিস্থ কটা থাকে? 7টা থাকে। কটা থাকে? 7টা থাকে। তো সেই দিক থেকে ফ্লোরিনের আরও বেশি হবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু এই যে ব্যতিক্রম সিরিজটা তো মনে রাখবে, এবং ওভারঅল সিরিজ যেটা আছে সেটা হচ্ছে যত ছোট হবে তার আয়নাইজেশন শক্তি তত বেশি হবে, যত ছোট ব্যাসার্ধ তার নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। দেখো দুটো, এই পেজে চলে আসো, বুঝিয়ে দিচ্ছি আরো ভালো করে। দেখো এই পেজে আসো, এই পেজে আমি এসে কিন্তু ব্যাপারটাকে বলছি। দেখো একটুখানি বাড়িয়ে নিয়ে এটা থিকনেস, তো এই একটা গোল আর এই একটা গোল। এবারে বলো এদের মধ্যে আকর্ষণ বল কেমন হবে? আর এখানে আছে এ একটা আর এ একটা, এদের মধ্যে আকর্ষণ বল অবভিয়াসলি এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, কারণ এরা ছোট পরমাণু, যত ছোট পরমাণু তত আকর্ষণ বল বেশি, তত কি হবে? আকর্ষণ বল বেশি, এবং তত আয়নীয়ন ভবন শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে যারা যত বড় হবে, বড় ছোট হলে বা তাদের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ বেশি হলে, তাদের কিন্তু আয়নী ভবন শক্তি বা আয়নীকরণ শক্তি কিন্তু বেশি হবে না। তড়িৎ ঋণাত্মকতা, দেখো তড়িৎ ঋণাত্মকতা আর আয়নী ভবন এদের যে ব্যাপারটা একই, মানে এদের ট্রেন্ড একই থাকে। কেন ট্রেন্ড একই সেটা বলছি। দেখো তড়িৎ ঋণাত্মকতা কি বলছি, দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে আনার ক্ষমতা। ব্যাপারটা একই রকম লাগছে না, যে সেই যোজ্যতা কক্ষপথ থেকে বের করে আনার ক্ষমতা। তাহলে কি হবে? যে বড় পরমাণু বা মৌল, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কিন্তু এই যে আকর্ষণ বল সেটা কিন্তু অনেক কি হবে? সেটা কিন্তু অনেক বেশি হবে। তাদের আকর্ষণ বল কিন্তু অনেক
বেশি হবে এবং সেখান থেকে কিন্তু বের করা অতটা সোজা হবে না, সেখান থেকে অতটা বের করা সোজা হবে না। আমি যদি এখানে চলে আসি, ভালো করে দেখো কোথায় ছিল সেটা, হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে আকর্ষণ বেশি হয় এবং ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে, আয়নীকরণ শক্তিও বাড়ে, বাম দিক থেকে ডান দিকে কিন্তু বাড়বে। এবং তুমি দেখা পাচ্ছ যে লিথিয়াম বেরিলিয়াম এইভাবে বাঁ দিক থেকে কিন্তু ডান দিকে যাচ্ছে, বাড়ে। এবার আমি যেটা বলছি যে নিউক্লিয়াসের আকর্ষণ কম, ইলেকট্রন সরাতে কম শক্তি লাগে, তাহলে যার যে বড় তার আকর্ষণ কি হবে, কম হবে, তার আকর্ষণ কি হবে, কম হবে, এবং যার ছোট তার আকর্ষণ কি হবে, বেশি হবে, তার আকর্ষণ বেশি হবে। এবং আকর্ষণ যত বেশি হবে তার তত টানতে তাতে কি হবে, তাকে টানতে ততই সুবিধা হবে। এবার ওই স্লাইডে চলে আসি, আসো আস্তে আস্তে দেখো। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে আনার ক্ষমতা, তাহলে যার আকর্ষণ বল বেশি, এবং কার আকর্ষণ বল বেশি হবে, যে মৌল যত ছোট, আকার যত ছোট হবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বাড়বে এবং তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে। আকার যত ছোট হবে, দেখো আকার যত ছোট হবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে এবং তড়িৎ ঋণাত্মকতা তত বেড়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা কি হবে, ততটাই বেড়ে যাবে। নেক্সট, বাম দিক থেকে ডান দিকে আকার কি হবে, যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় কি হয়, আকার কিন্তু কি হয়, ছোট হয়। লেফট টু রাইট একই গল্পই বলেছে, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আচ্ছা, ডবল হয়ে গেছে, অসুবিধা নেই। ওপর থেকে নিচে, টপ টু বটম, ঠিক আছে, যদি আকার বড় হয় তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা কি হবে, বেড়ে যাবে, এবং তখন তড়িৎ ঋণাত্মকতা কি হয়, কমে যায়, কমে যায়। এটা জানার জন্য আমি নেক্সট পেজে চলে আসছি, কোথায় আসছি, নেক্সট পেজে এসে আমরা দেখে নিচ্ছি, শেষ হয়ে যাবে। হ্যালোজেন গ্রুপে কারা কারা ছিল, 17 নম্বর গ্রুপকে আমরা কি বলি, হ্যালোজেন গ্রুপ। তো 17 নম্বর গ্রুপকে আমরা কি বলি, হ্যালোজেন গ্রুপ। কারা কারা ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এবং অ্যাস্টাটিন, এরা ছিল। তাহলে আমি তো 17 নম্বর গ্রুপে গেছি মানে কি, আচ্ছা আরো ভালো করে দিচ্ছি, এরকম ভাবে বুঝতে তোমাদের সমস্যা হবে, পর্যায় শ্রেণী করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো এটা হলো কি, এটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে আমাদের এই পর্যায়ে, এটা হচ্ছে গ্রুপ। তাহলে এখান থেকে আমি আস্তে আস্তে গিয়ে কোথায় গিয়ে থামছি, 17 নম্বর গ্রুপে। কোথায় গিয়ে থামছি, এখানে আমি 17 নম্বর গ্রুপে গিয়ে থামছি। 17 নম্বর গ্রুপ কারা কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং লাস্ট কে আছে অ্যাস্টাটিন, এবারে কি বলা হয়েছিল, যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে তাদের কি হয়, ব্যাসার্ধ কি হয়, কমে, কমতে থাকে। দেখো তাদের ব্যাসার্ধ কি হবে, তাদের ব্যাসার্ধ কিন্তু কমতে থাকে। দেখো এখান থেকে না, ভালো করে দেখো, এই দেখো, যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয় আকার ছোট হবে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বাড়বে। তো এই পেজে চলে আসো, দেখো তাহলে ফ্লোরিন সবচেয়ে ছোট মৌল, কারণ বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, তার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে ফ্লোরিন যদি ছোট মৌল হয় তাহলে এদের ফ্লোরিনের আকর্ষণ ক্ষমতা কি হবে, নিশ্চয়ই বেশি হবে, ফ্লোরিনের আকর্ষণ ক্ষমতা কি হবে, নিশ্চয়ই বেশি হবে। এবং এই যে আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার জন্যই ফ্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবারে যদি আমরা এইটাকে সাজাই, যে কিভাবে সাজাবো, যে 17 নম্বর যে গ্রুপ তার যে তড়িৎ ঋণাত্মকতার ক্রমে আমি কিভাবে সাজাবো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আচ্ছা তারপর হচ্ছে আয়োডিন এবং অ্যাট লাস্ট হচ্ছে অ্যাস্টাটিন। এবার এদের যে ক্রমটা কিভাবে হবে, এদের ক্রমটা হবে এইভাবে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এদের ক্রমটা সব থেকে কার বেশি হবে, সব থেকে বেশি হবে আমাদের এই ফ্লোরিনের, তারপরে কার হবে, ক্লোরিন,
তারপরে কার হবে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম। এবং এটাকে যদি আমি উল্টে দিই, অর্থাৎ এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে আমাকে অ্যাস্টাটিন আগে আসবে, তারপরে আসবে আয়োডিন, তারপরে আসবে ব্রোমিন। আচ্ছা, তারপরে কি আসবে? তারপরে আসবে ক্লোরিন, তারপরে আসবে ফ্লোরিন, মানে একদম শেষে। এটা কিসের ক্রম হবে? এই যে ক্রমটা হবে, এই যে ক্রমটা হবে সেটা কিসের ক্রম হবে? এই যে ক্রমটা হবে সেটা কিসের ক্রম হবে? সেটা কিন্তু পরমাণুর ব্যাসার্ধর ক্রম হবে। তখন পরমাণুর ব্যাসার্ধ, তাহলে পরমাণুর ব্যাসার্ধর সাথে তড়িৎ ঋণাত্মকতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই সম্পর্কগুলো আমি লিখে দিচ্ছি আস্তে আস্তে, একবারে শেষে গিয়ে সব লিখে দিচ্ছি। তাহলে এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার। নেক্সট পেজ কি বলছে? ধাতব ও অধাতব চরিত্র এবং অক্সাইডের প্রকৃতি। ধাতব চরিত্র ক্ষারকীয়তা এবং অধাতব চরিত্র আম্লিকতা। অর্থাৎ ধাতব মানে ক্ষার এবং অধাতব মানে অ্যাসিড। ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, উপর থেকে নিচে বাড়ে, আকার বড় হয়, ইলেকট্রন ত্যাগ সহজ হয়। তাহলে উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে কিন্তু ধাতব ধর্ম বাড়ে, মানে ক্ষারকীয়তা বাড়ে, এবং অধাতব ধর্ম কমে। তো অধাতব ধর্ম ইলেকট্রন গ্রহণ করা, বাম থেকে ডান দিকে গেলে আকারে ছোট হয়, ইলেকট্রন প্রবণতা বাড়ে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা, আয়নিক ভবন ক্রম এবং অধাতব চরিত্র অর্থাৎ আম্লিকতার ক্রম একই হবে। এবং অক্সাইডের প্রকৃতি, জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে CO2 থেকে H2CO3। তাই বাম থেকে ডানে গেলে অক্সাইডের আম্লিকতা বাড়ে। কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সাইডের কি হয়? অক্সাইডের কিন্তু আম্লিকতা বাড়ে। আর এদিকের কথা যদি আমি বলি, এদিকের কথা বলো, তাহলে কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু ক্ষারকীয়তা বাড়ে। এবার উপর থেকে নিচে গেলে যদি ক্ষারকীয়তা বাড়ে, তাহলে নিচে থেকে উপরে গেলে ক্ষারকীয়তা কমবে। তাহলে উপর থেকে নিচে গেলে তাহলে কি বাড়া উচিত? উপর থেকে নিচে গেলে আম্লিকতা বাড়া উচিত। উপর থেকে নিচে গেলে যদি ক্ষারকীয়তা বাড়ে, তাহলে উপর থেকে নিচে গেলে আম্লিকতা কমা উচিত। আবার বাম দিক থেকে ডান দিয়ে গেলে যদি আম্লিকতা বাড়ে, তাহলে বাম দিক থেকে ডান দিয়ে গেলে ক্ষারকীয়তা কমা উচিত। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বাম দিক থেকে ডান, লেফট টু রাইট এবং উপর থেকে নিচে। ইলেকট্রন ত্যাগ করা কঠিন, গ্রহণ করা সহজ। কেন কঠিন? বাম দিক থেকে যত ডানে যাবে তত কি হচ্ছিল? তত বাড়ছিল। কি বাড়ছিল? কেমনভাবে বাড়ছিল? কেমনভাবে বাড়ছিল দেখে নাও একবার। কেমনভাবে বাড়ছিল? এইভাবে বাড়ছিল। কি ছিল প্রথমে? আচ্ছা, তাহলে প্রথমে একটা পরমাণু ছিল লাস্ট কক্ষপথে। কয়টা ছিল? একটা। তারপরে কয়টা হয়েছে? তারপর হচ্ছে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে পাঁচটা, তারপরে ছটা, এবং লাস্ট গিয়ে কয়টা হয়েছিল? সাতটা। যেটা আমরা কিন্তু হ্যালোজেন মৌল হিসেবে তাদের চিনি। কি মৌল? হ্যালোজেন। এবং এগুলোর কি কি উদাহরণ আছে? এটা যদি আমি বলি, তাহলে এর উদাহরণ ছিল লিথিয়াম। 2 নম্বরে কে ছিল? ম্যাগনেসিয়াম। জাস্ট এক্সাম্পলগুলো দিচ্ছি। তাহলে এর কি ছিল? বোরন। এর 4 নম্বরে কার্বন, এবং 5 নম্বরে কি ছিল? নাইট্রোজেন। 6 নম্বরে অক্সিজেন, এবং 7 নম্বরে ছিল আমাদের ফ্লোরিন, একটা হ্যালোজেন মৌল। তাহলে কি হচ্ছিল? আস্তে আস্তে এদের কি বাড়ছিল? আস্তে আস্তে এদের কিন্তু কি বাড়ছিল? দেখো, আস্তে আস্তে এদের কিন্তু এদের যে ইলেকট্রন, সেই শেষ কক্ষে ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার যোজ্যতা যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রন ত্যাগ করা অতটা সুবিধা হবে? ইলেকট্রন ত্যাগ করতে অসুবিধা হবে। এবং ইলেকট্রন যদি ত্যাগ করতে অসুবিধা হয়, তাহলে তার কি ধর্ম বাড়বে দেখে নাও এবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এবার দেখো, তাহলে ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন কি করা হয়? ত্যাগ করা কঠিন হয়। কারণ আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে ওখানে কি হচ্ছিল? আস্তে আস্তে 1 2 3 4 করে বেড়ে যাচ্ছিল। আস্তে আস্তে কি হচ্ছিল? এখানে যদি আমি বলি, তাহলে কি হচ্ছিল? 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তাহলে এই যে বেড়ে যাচ্ছে, তাহলে এই যখন বেড়ে যাচ্ছে তখন কি ভালো হবে? মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে গ্রহণ করা সুবিধা হবে। কারণ আমার কাছে 7 টাকা আছে, আমি একটা করতে পারি, 8 টাকা করলেও আমার লাভ আছে, এবং শূন্য তাহলে আমি 7 টাকা কি ফেরত দেবো না 1 টাকা ধার নেবো? 1 টাকা ধার নেবো, এটাই তো সুবিধা না? তো তখন কি ঘটবে? বিজারণ। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম কি হয়? বাড়ে। আর অন্যকে যে বিজারণ করে সে তো জারক পদার্থ হবে না, তাই এরা জারক পদার্থ। তাহলে
সব থেকে ভালো জারক পদার্থ কারা হবে? যারা বাঁদিক থেকে ডান দিকে, মানে ফ্লোরিন, যেটা আমাদের ক্রম ছিল তড়িৎ ঋণাত্মকতা ক্রম, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই কিন্তু বেশি জারক পদার্থ হবে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিয়ে গেলে কি হয়? তাহলে জারণ ধর্ম বাড়ে। তাহলে কি বাড়ে? জারণ ধর্ম বাড়ে। জারণ ধর্ম বাড়ছে। এবার ওপর থেকে নিচে কি ইলেকট্রন ত্যাগ করা সহজ? ওপর থেকে নিচে আমি একটাকে ধরছি, একটাকে ধরে নিই, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো তাহলে আস্তে আস্তে এদের কি বাড়ছে? এদের ব্যাসার্ধ বাড়ছে, এবং ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে এদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটা কমছে। সেটা কমার জন্য কিন্তু এদের সুবিধা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে সুবিধা হচ্ছে। এই জন্য কিন্তু এদের জারণ ঘটে, এবং তাই এরা বিজারক পদার্থ, এবং ওপর থেকে নিচে বিজারণ ধর্ম বাড়ে। মেন পয়েন্ট কিন্তু এটা আমাদের মনে রাখলে কিন্তু ক্লাস 10-এর জন্য আপাতত কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এটা যে নিজে জারণ ঘটায়, যার জারণ ঘটে তার সেখানে কিন্তু অন্যকে সে বিজারিত করে এবং সে বিজারক পদার্থ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, মৌলের অবস্থান অনুযায়ী আধুনিক পর্যায় সারণী শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস ব্যবহার করে আমরা কিভাবে তার সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু জানবো, তার জন্যই তো আমরা এত কষ্ট করেছি না। তো সেই জিনিসটা আমরা দেখি আস্তে আস্তে। তাহলে পর্যায় বা পিরিয়ড, যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাস হয়, কক্ষপথ সংখ্যা, শ্রেণী, গ্রুপ নির্ণয় করতে পারবো। তাহলে পর্যায়ও নির্ণয় করতে পারবো, গ্রুপও নির্ণয় করতে পারবো। তাহলে যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাস হয় সেটাই তার কক্ষপথ সংখ্যা, আর শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা অনুযায়ী আমরা কি ধরবো? 1 বা 2 থাকলে শ্রেণী 1 বা 2, 3 থেকে 8 থাকলে ইলেকট্রন সংখ্যার সাথে +10 শ্রেণী 13 বা 18। অর্থাৎ বুঝতে পারছো তোমরা, ক্যালসিয়াম 2, 8, 8, 8, 2, তাহলে 4টি ধাপ, শেষে 2টি ইলেকট্রন, তাহলে পর্যায়ে কত? 4, এবং শ্রেণী 2। এবং সিলিকনের ক্ষেত্রে 2, 8, 4, সিলিকনের 14 হয়তো, 3টি ধাপ এবং শেষে 8টি ইলেকট্রন থাকে, পর্যায়ে 3 শ্রেণী। এইগুলো তোমরা কিছু বুঝতে পেরেছো কি আমি জানি না, তার জন্য আমি একটা ফাঁকা পেজে চলে আসছি। ফাঁকা পেজে এসে কিন্তু আমি এটা করানোর চেষ্টা করছি। দেখো, তাহলে আমাকে পর্যায় জানতে গেলে কি করতে হচ্ছিল? আমি ক্যালসিয়াম ধরেই করছি, কারণ তোমরা এটা ভালো করে চেনো না, ক্যালসিয়াম সবসময় লাগে হাড়, দাঁত, সবার জন্য। তো ক্যালসিয়ামের কথাটা আমি বললে তোমাদের বেশি সুবিধা হবে। ক্যালসিয়াম যার ভর হচ্ছে 40 এবং যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। তাহলে ক্যালসিয়াম যদি আমি সাজাই কি, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এবং এন কক্ষ, সেই হিসেবে যদি আমি ক্যালসিয়ামকে সাজাই, তাহলে কত পড়বে? সেখানে কত পড়বে? দেখো, কে কক্ষে তো কটা যাবে? কে কক্ষে সর্বোচ্চ কটা যেতে পারে? 2টো। এল কক্ষে তো কটা যেতে পারে? 8টা, তাহলে 10টা হয়ে গেল। এখানেও 8টা, তাহলে 8, 8, 16, 2, 18, এখানে কটা যাবে? 2টো। এখানে কটা যাবে? 2টো। তাহলে আমাকে কি জানতে হবে? যে ক্যালসিয়ামের গ্রুপ আর পর্যায়। ক্যালসিয়ামের আমাকে কি বের করতে হবে এখান থেকে? যে কত গ্রুপ আছে আর কত কি আছে? পর্যায় আছে। তাহলে গ্রুপ আগে আমি কি বের করে নিই? পর্যায়। তাহলে পর্যায়ের জন্য এখানে কটা ভাগে ভাগ হয়েছে দেখো, কটা আছে? পর্যায়ে দেখো এখানে কটা, মানে মানে এখানে যে কটা বার যে আমাদের কক্ষ লেগেছে দেখো, কে কক্ষতে আছে, এল কক্ষতেও আছে, এম কক্ষতেও আছে, এন কক্ষতেও আছে, তার মানে 4টি কক্ষ লেগেছে। তাহলে এর পর্যায়ে কত হবে? এর পর্যায়ে কিন্তু এখানে বসে যাবে কিন্তু 4। এর পর্যায়ে কত হবে? 4। তাহলে আমি একটা পরমাণুর বা মৌলে তার পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা তো লাগে না, পরমাণু ক্রমাঙ্ক দিয়ে কিন্তু আমি সব বের করে দিচ্ছি, এবং এটার জন্যই কিন্তু পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। এবার আমি কি বের করবো? শ্রেণী বের করবো। আমাকে কি বের করতে হবে? শ্রেণী বের করতে হবে। তো শ্রেণী বের করি আমি, এবারে শ্রেণীতে চলে আসি। শ্রেণী, তাহলে শ্রেণী যখন আমি বের করব তখন আমাকে কি মনে রাখতে হবে? যে সর্ববহিস্থ কক্ষে কটা আছে।
সর্বস্থ কক্ষে মানে এন কক্ষ, তো এখানে দুটো আছে, তাহলে এই দুটো কি হবে, তাহলে ক্যালসিয়াম কত নম্বর শ্রেণীতে অবস্থান করে, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে, আর তার পর্যায় কত 4। এবার সেটা প্রমাণ করার পালা, কারণ প্রমাণ তো করতেই হবে। তো চলে আসি শেষে, অনেক আগে গিয়ে আমি এখানেই দেখাচ্ছি। আসো আসো, আসতে থাকো আসতে থাকো আসতে থাকো আসতে থাকো, এটা আমি পরে পড়াচ্ছি আর একটু। এই দেখো, তাহলে ক্যালসিয়াম 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 এই দেখো, ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে আছে, 4 নম্বর। আর গ্রুপ কত, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ। তাহলে দেখো পর্যায়ে কত আছে দেখে নাও, ক্যালসিয়ামের কত পর্যায়ে আছে, ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে আছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, আর পর্যায় নম্বর দেখো 4। শুধু ক্যালসিয়াম কেন, তুমি যে কোনো কিছু ধরেই কিন্তু বের করতে পারবে, যে কোনো কিছু ধরে কিন্তু বের করতে পারবে। তো আমি যাই ওইদিকে, আগে ওটা আগে বের করা শিখতে হবে আমাদের। এই যোজ্যতা নির্ণয়, অবস্থান নির্ণয় যেটা আছে সেটা আমি করে দিয়েছি। আর হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের ব্যাপারটা বললাম। নেক্সট হচ্ছে আমাদের আরও কিছু আছে, ওই যে শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5। এবার যদি 5 হয় তখন আমাদের কি করতে হবে, 8 - 5, 8 - 6, 8 - 7, 8 - 4 এইগুলো করতে হবে। এবং 8 - 8 হলে শূন্য হয়ে যাবে। ব্যতিক্রম কি, হিলিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন থাকলেও দ্বৈত সূত্র পূরণের কারণে এর যোজ্যতা কিন্তু শূন্য হয়। অক্সিজেনের কি হয়, অক্সিজেন 8, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 6, তাহলে 8 থেকে জয় বাদ দিতে হবে, তাহলে 2, ওই জন্য ও, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এর যোজ্যতা কত হবে, 2। তাহলে যার কিন্তু 4-এর থেকে বেশি হবে তখন কিন্তু আমরা 8 থেকে সেটা বিয়োগ করতে হবে। এইভাবে কিন্তু আমরা যোজ্যতা নির্ণয় করতে পারবো। যে কথাটা ওখানে বলার চেষ্টা হয়েছে সেখানে হচ্ছে অক্সিজেনের কথাটা বলছি। ধরো অক্সিজেন, তো অক্সিজেনের কথা হয় 6, তাহলে কে কক্ষে কয়টা থাকবে, কে কক্ষে থাকবে এই কে কক্ষ, এল কক্ষ, এই এম কক্ষ। আমি কে এল এম দিয়ে করছি, তাহলে 2 8, 2 এখানে কয়টা থাকবে, সরি অক্সিজেনের কটা হয়, অক্সিজেনের 8, তাহলে কে কক্ষে কয়টা থাকবে, এই হচ্ছে কে এল এম, কে কক্ষে থাকবে 2, এখানে থাকবে কয়টা, 6টা। এবার যেই 6 হয়ে গেছে তাহলে এর যোজ্যতা আমি কি করে বের করব, যোজ্যতা বের করতে গেলে কি করতে হবে আমার, 8 - 6 করতে হবে। তাহলে কত বের হবে আমার, 2। 8 - কি করতে হবে, 2 করতে হবে। এরকম ভাবে আমাদের করতে হবে। যখন আমাদের সেটা মানে শেষ কক্ষে যে ইলেকট্রনটা সেটা যখন 5 6 4 এরকম থাকবে তখন আমাদের কিন্তু 8 থেকে সেটা বিয়োগ করে দিতে হবে। সেইভাবে আমরা যোজ্যতা পেয়ে যাব। এই হিলিয়ামের যোজ্যতার কথা বললাম। আচ্ছা, ওভারঅল দেখে নাও। পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, উপর থেকে এটা কমবে সেটা বাড়বে, এটা সাধারণ ব্যাপার। আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ভালো করে দেখো। আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আর কি আছে, আর অধাতব ধর্ম, ঠিক আছে, আর জারণ ধর্ম। দেখো এই 4টে ভাই আছে। দেখো আয়নাইজেশন শক্তির সাথে আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম বা অক্সাইডের আম্লীকত, জারণ ধর্ম দেখো বাড়ে 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 বাড়ে, আবার উল্টোটা কমে 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 কমে। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এইভাবে মনে রাখলে কিন্তু পরীক্ষায় তত সুবিধা হবে যে কার কার একই আর কার কার আলাদা। তুমি যদি আয়নাইজেশন শক্তির ক্রম বের করতে পারো তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম বের করতে পারবে, অধাতবের ক্রম বের করতে পারবে, জারণের ক্রম বের করতে পারবে। জারণের যা ক্রম বা এইগুলো 4টের যা ক্রম হবে তার উল্টোগুলো কিন্তু ধাতব ধর্মের ক্রম হবে এবং পারমাণবিক ব্যাসার্ধে সেই ক্রমটা হবে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু
করতে পারবে, কিন্তু তার জন্য কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে নিক্টোজেন ফ্যামিলি, চালকোজেন ফ্যামিলি, বোরন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, এগুলো সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যতদিন না ফ্যামিলি মুখস্থ করতে পারবে ততদিন কিন্তু তোমরা কিন্তু এগুলো পারবে না। ফ্যামিলি মুখস্থ করার জন্য আমি কিন্তু ওই ট্রিক্সগুলো কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আচ্ছা, অবস্থান নির্ণয় আমি করেই দিয়েছি আগেই, ঠিক আছে, এগুলো খুব সুন্দর করে করে দিয়েছি যেটা বলেছিলাম। এবং যোজ্যতা নির্ণয় যদি বেশি হয় তখন কি হবে, যে বিয়োগ করে দিতে হবে। তো একটা এক্সাম্পল দিয়ে করে দিয়েছি এগুলো সব, শুধু হিলিয়ামেরটা শুধু মনে রাখবে, মনে রাখলে হয়ে গেল। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসি, যেটা কিন্তু আমরা প্রথমে স্কিপ করেছিলাম। সেই স্কিপ যে করেছিলাম সেই কোশ্চেনটা আমি এবার চলে আসি। কি কোশ্চেন স্কিপ করেছিলাম আসো দেখাচ্ছি। হাইড্রোজেনকে দেখো, হাইড্রোজেনকে কোথায় রাখা হয়েছে ভালো করে দেখো। হাইড্রোজেনকে কি এই দেখো, এরা সবাই এক, আর হাইড্রোজেন এক জায়গায় রাখা হয়েছে। তাহলে হাইড্রোজেনকে এখানে রাখা হয়েছে, এবং কেন রাখা হয়েছে সেটাই কিন্তু আমাদের এবার পড়তে হবে। তাহলে হাইড্রোজেন এমন একটা মৌল যার সাথে কিন্তু ক্ষার ধাতুরও কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এবং হ্যালোজেন অর্থাৎ 17 নম্বর গ্রুপেরও মৌলের কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা যায়। তাহলে হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতু সাদৃশ্য বৈসাদৃশ্য এবং হ্যালোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দেখা পাই। কি কি আছে দেখো, ভালো করে দেখো। হাইড্রোজেনেরও শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, ক্ষার ধাতুগুলোরও একটি থাকে তো, ওই জন্য তো H+ হয়, H2+ হয় কোনো দিন, ওই জন্য তো H+ হয়, ওই জন্যই কিন্তু H+ হবে। দেখো এখানে ভালো করে দেখো, এগুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই জিনিসটা। দেখো H+ আয়ন গঠন করে, তো ক্ষার ধাতুগুলো যেমন K+, Na+, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো এরাও, আর উভয়ের যোজ্যতা কি হয়, উভয়ের যোজ্যতা কিন্তু এক হয়, উভয়ের যোজ্যতা কিন্তু এদের যে যোজ্যতা সেটাও কিন্তু এক হয়। আচ্ছা, নেক্সট কথা যদি আমি বলি, তাহলে এদিকে তাকাও ভালো করে। এবং কোশ্চেন আছে যে হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়, কেন, তো কেন বললে এগুলো লিখতে হবে সব। প্রকৃতি কি আছে, হাইড্রোজেন অধাতু, তাহলে ক্ষার ধাতুর সাথে কি কি মিল আছে, অমিল কি দেখো। হাইড্রোজেন কিন্তু অধাতু, কিন্তু গ্রুপ 1-এর সমস্তই কিন্তু তারা কি, সব মৌল ধাতু, তাহলে হাইড্রোজেন কিন্তু ধাতু নয়। হাইড্রোজেন কিন্তু সাধারণ অবস্থায় কি হয়, তোমরা জানো যে সাধারণ অবস্থায় এটা দ্বিপরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু গ্যাস হয়। কি হয়, সব কিন্তু দ্বিপরমাণু, এরা কি হয়, গ্যাস হয়। সাধারণ অবস্থায় দ্বিপরমাণু গ্যাস H2, অথচ ক্ষার ধাতুগুলোর কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, এরা কিন্তু কঠিন ধাতু। আয়নীকরণ শক্তি, হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি ক্ষার ধাতুর তুলনায় অনেক বেশি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার একটা কথা বলি, এই যেগুলো এর সাথে সাদৃশ্য সেগুলো হ্যালোজেনের সাথে বৈসাদৃশ্য, এবং এখানে যেগুলো বৈসাদৃশ্য সেগুলো কিন্তু হ্যালোজেনের সাথে সাদৃশ্য। তাহলে হ্যালোজেনে চলে আসি আমরা, এবারে হ্যালোজেনের গল্পে চলে আসি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। দেখো হাইড্রোজেন 17 নম্বর গ্রুপের সাথে সাদৃশ্য, তাহলে ওখানে কি কি ছিল সেগুলো এখানে অমিল হয়ে যাবে। তো এখানে গল্পটা আমি বলি আগে, H আর Cl, তাহলে Cl মাইনাস আর H কি হবে এখানে প্লাস। হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে H মাইনাস হাইড্রাইড আয়ন গঠন করতে পারে, যেমন হ্যালোজেন H মানে X মাইনাস, এরকম F মাইনাস, Cl মাইনাস, ঠিক আছে। তো হাইড্রোজেন যেমন মাইনাস গঠন করতে পারে বা আয়ন গঠন করতে পারে, কিন্তু এখানে ক্লোরিনও তেমন আয়ন গঠন করতে পারে, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, এই কথাটাই কিন্তু এখানে হাইলাইট করানোর চেষ্টা হয়েছে। ক্লোরিনও কিন্তু তেমন কিন্তু আয়ন গঠন করতে পারে, ক্লোরিন কেন, ফ্লোরিন, আয়োডিন, I মাইনাস। আচ্ছা, তাহলে হাইলাইট করে দিই একটুখানি। আচ্ছা, অণুর গঠন, হাইড্রোজেন হ্যালোজেনের মধ্যে দ্বিপরমাণু, অর্থাৎ যেরকম Cl2, F2, I2 এরকম থাকে, এরকম ফ্লোরিন মানে ক্লোরিন 2 মানে Cl2 যেরকম ভাবে হয়, সেরকম ভাবে কিন্তু H2ও কিন্তু এইভাবে থাকতে পারে, অর্থাৎ দ্বিপরমাণু। যেহেতু 17 নম্বর যারা আছে তারাও দ্বিপরমাণু। যৌগের ধরন কি, এটি প্রধানত সমযোজী যৌগ গঠন করে। এবার বৈসাদৃশ্য কি হবে দেখো, বৈসাদৃশ্যতে কি আছে যে বললাম না,
যেগুলো মিল তার সাথে সেগুলো অমিল। হ্যালোজেন বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে। কয়টা থাকে? 7টি, কিন্তু হাইড্রোজেনের 1টি থাকে। বললাম যেটা ক্ষার ধাতুর সাথে সাদৃশ্য সেটা হ্যালোজেনের সাথে কি হবে? বৈসাদৃশ্য। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা। হ্যালোজেন অত্যন্ত তড়িৎ ঋণাত্মক। হ্যালোজেন কি হয়? হ্যালোজেন আমি তো বললাম যে যদি তড়িৎ ঋণাত্মক মৌল আসে পরীক্ষায় তাহলে কিন্তু হ্যালোজেন হবে, এবং সবচেয়ে বেশি হ্যালোজেনদের মধ্যে ফ্লোরিন কিন্তু সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। কেন? সবচেয়ে ছোট পরমাণু বা সবচেয়ে ছোট মৌল হওয়ার জন্য তাদের আকর্ষণ যে বলটা সেটা কিন্তু বেশি হয়, এবং সেই জন্য তারা বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, এবং আয়নীকরণ শক্তিও তাদের মধ্যে বেশি বা আয়নীভবন শক্তিও বেশি, এবং জারণ ক্ষমতাও বেশি। এই যে জিনিসগুলো বললাম না, কিছু জিনিস একই আছে, সেগুলো মনে রাখতে হবে। অ্যাসিড ক্ষমতা মানে আম্লীকরণ ক্ষমতাও বেশি। আয়ন গঠন, হাইড্রোজেন সহজে H+ গঠন করতে পারে, কিন্তু হ্যালোজেন কিন্তু সাধারণত ধনাত্মক আয়ন গঠন করতে পারে না। যেরকম সোডিয়াম, পটাশিয়াম এরা ব্যবহার মানে এই Na+, তারপর লিথিয়াম প্লাস গঠন করতে পারছিল, হাইড্রোজেনের সাথে এটা মিল ছিল, এই মিলটা কিন্তু এখানে অমিল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো হাইড্রোজেনের এই যে দুরকম যে ব্যাপার, যে উভয় ধর্মের সাথে কিছু মিল আছে কিছু অমিল আছে, এই জন্য কিন্তু হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। এই জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। তো ফাইনালি তোমাদের যেটা ছিল যে পর্যায় সারণী, সেটা কিন্তু অন শর্টের মাধ্যমে আমরা শেষ করলাম, এবং কোশ্চেন অ্যান্সারও মোটামুটি দেখিয়েছি, ওর বাইরে কিছু আসবে না। এবং তোমাদের একটা রিকোয়েস্ট যে তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপ মুখস্থ করতে হবে, পর্যায় এবং গ্রুপ, যে 14 নম্বর গ্রুপে কারা আছে বা 17 নম্বর গ্রুপে কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন মনে রাখতে হবে। তারপরে যদি বলো যে 16 নম্বর গ্রুপে কারা আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম মুখস্থ করতেই হবে, নাহলে তোমাকে তো পরীক্ষায় ওইভাবে দেবে না। পরীক্ষায় দেবে যে 17 নম্বর গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজাও, 17 নম্বর গ্রুপের ব্যাসার্ধর ক্রমে সাজাও, নিক্টোজেন পরিবারের মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাও, ধাতব ধর্মের ক্রমে সাজাও। তো তোমার যখন মুখস্থ থাকবে না, দেখো ভাগ্য যদি ভালো হয় তখন দিয়ে দেবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাও, কিন্তু যখন দেবে না, যে বলবে ক্ষার ধাতুর পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাও, ক্ষার ধাতুর আয়নীকরণ বা আয়নীভবন শক্তির ক্রমে সাজাও, ক্ষার ধাতুর তড়িৎ ঋণাত্মকতা ক্রমে সাজাও, তখন তোমাদের মুখস্থ রাখতেই হবে। এবং সন্ধিগত মৌল 3 থেকে 12 মনে রাখতে হবে। সন্ধিগত মৌলের উদাহরণ লোহা, নিকেল, তামা এগুলো মনে রাখতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা 1 থেকে 30 পর্যন্ত কিন্তু মৌল এবং পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এরকমভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এবারে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো করে পড়াশোনা করো।